প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম। আসসালামু আলাইকুম। প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যেসব কারণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। আপনারা জানেন যে আজকে রাতে আমরা যেই মুহূর্তে ভিডিওটা অন এয়ার হচ্ছে, এই মুহূর্তে এতক্ষণ এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হয়তো রওনা দিয়েছেন লন্ডনের পথে, এমনটাই হতে পারে। আমরা ধারণা করছি, সোমবার দুপুরে একটি ধারণা পাওয়া গেছে যে সন্ধে 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন। আমি নজিরবিহীন কথাটা বলেছি, এটিও একটি নজিরবিহীন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা অন্ততপক্ষে 2-1 দিন আগে সফর সূচি বা শিডিউলটা পেয়ে যায়, কিন্তু যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। দুপুর পর্যন্ত, সোমবার রাতের বেলা বা সন্ধেবেলা যেখানে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা এবং সফর সঙ্গীরা, কিন্তু দুপুর পর্যন্ত সঠিক একটা শিডিউল পায়নি। একে সরকারি সফর বলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও জানানো হয়েছে যে এটি কিন্তু সরকারি সফর, কিন্তু আসলে এটি সরকারি সফর নাকি দ্বিপাক্ষিক সফরটির আগামীকালকে এটি আরো নানাভাবে উন্মোচিত হবে যে এটি আসলে কি দ্বিপাক্ষিক সফর কিনা। একজন সরকার প্রধানকে দ্বিপাক্ষিক ভাবে যেভাবে রিসিভ করা হয় সেভাবে রিসিভ করা হচ্ছে কিনা, এটি আগামীকালকে আমরা আরো পরিষ্কার হব। এই সফরটিকে সরকারি সফর বলা হলেও এটি মূলত কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন মানুষ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট আছে, একটি ওয়েবসাইটে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার বিকেল পর্যন্ত বা এই মুহূর্তে, আমি যে মুহূর্তে ভিডিওটা করছি তার আগেও এই ওয়েবসাইটে ঢুকে যারা এবছর মনোনীত হয়েছেন, পুরস্কার পাচ্ছেন, তাদের নাম পাওয়া গেলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি খুঁজে পাইনি, এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটিও একটি নজিরবিহীন এই সফর, কারণ যে উদ্দেশ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উদ্দেশ্যই যদি না হয় তাহলে নিঃসন্দেহে নজিরবিহীন। এই সফরকে কেন্দ্র করে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনো কিছু চূড়ান্ত জানা যায়নি। এই সফরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে, যে সেটি হচ্ছে যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের আলোচনা আছে। বেশ কয়েকদিন যাবৎ এটি আলোচনা হচ্ছে, কিন্তু ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনূসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে, যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বৈঠক হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সফরে সরকারি মিডিয়া কাভারেজের ব্যাপারে খানিকটা নজিরবিহীন ঘটনা দেখা গেল। যেমন এ সফরে বিটিভি ও পিআইডির প্রতিনিধি নেওয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধি সহ আর কোনো সাংবাদিককে নেওয়া হচ্ছে না, এমনকি বাইরের বেসরকারি কোনো সাংবাদিককেও এই সফরে নেওয়া হচ্ছে না, যা অনেকটাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের নামও।
এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন। আমরা অতীতে বাংলাদেশের ইতিহাসে বিগত বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, যে দুদক কমিশনার বা দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের সাথে সফর সঙ্গী হয়ে কোথাও সফরে গেছেন, এটি কিন্তু নজিরবিহীন। শুধু তাই নয়, আমি সর্বোচ্চ আদালতের কথা যদি বলি, যে প্রধান বিচারপতি কিংবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, এই জায়গাগুলো খানিকটা স্পর্শকাতর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পর্শকাতর, দুদক চেয়ারম্যান স্পর্শকাতর, যার দরুন তারা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে কোথাও যান না। আমার নিজের অভিজ্ঞতাও আছে এমন। বিগত ১৬ বছরের যে একটা বাজে সরকার ছিল, এই যে বর্তমান লাল বাহিনীরা, লাল বদর বাহিনী বলে যে ফ্যাসিস্ট সরকার, আমি ফ্যাসিস্ট সরকারের গভর্নরদেরকেও চেষ্টা করে দেখেছি যে শুধু বিদেশ সফর তো দূরের কথা, তারা গণমাধ্যমেও কথা বলেন না। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেকবার বলেছি যে একটু গণমাধ্যমে কথা বলুন, কিন্তু তারা কথা বলেন না, তাদের রেওয়াজ নেই। কিন্তু এখনকার যিনি গভর্নর, তিনি কিন্তু গণমাধ্যমে হর হামেশাই কথা বলছেন। আমি প্রধান বিচারপতি, ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রধান বিচারপতিকে গণমাধ্যমে কথা বলবার জন্য, ইন্টারভিউ দেবার জন্য, বিদেশ সফর তো দূরের কথা, এজন্যই বলছি তারা কিন্তু কখনো গণমাধ্যমে কথা বলেন না। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ কেউ কথা বলেন না। বিদেশ সফর তো দূরের কথা। এই সফরের আগে আগে আরেকটি খুব নজিরবিহীন ঘটনা ঘটেছে, যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাথে সাক্ষাতের প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন বলে গার্ডিয়ান, যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গতকালকে একটি সংবাদ প্রকাশ করেছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের প্রেস উইং এর পক্ষ থেকে, ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি। এটিও একটি নজিরবিহীন। এই সরকারটি টিউলিপ সিদ্দিককে মনে করছেন যে বাংলাদেশের সাথে সংযুক্ত সম্পন্ন একজন ব্যক্তি, কিন্তু টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একজন যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ, যুক্তরাজ্যের একজন সাবেক মন্ত্রী, যুক্তরাজ্যের ৪ বারের একজন এমপি, বর্তমানে একজন রানিং এমপি, সেই এমপির চিঠি পাননি ডক্টর ইউনূসের পরিষদ বা ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূসের দপ্তর। এটিও নিঃসন্দেহে নজিরবিহীন। আমি আজকেরই আরেকটি ভিডিওতে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের যোগসূত্রের সাথে কোনোভাবে কাউন্ট করেন, তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে। আমি সেটাই বললাম। সেই বিচারে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটির আসলে সফর সূচি বিস্তারিত গণমাধ্যম বলুন, সফর সঙ্গীদের বলুন, কাউকেও ওইভাবে সার্ভ করা হয়নি, দেয়া হয়নি। কারণটা কি? এই সফরকে কনফিডেন্সিয়াল উল্লেখ করা হয়েছে। তার সফর সঙ্গীদের বেশ কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সফরকালীন কর্মসূচির বিষয়ে তারা এখনো কোনো ধারণা পাননি, অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত কোনো ধারণা পাননি। সরকারি সফর হলেও এবারের এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি। যদিও আমি খানিক আগে বললাম যে এই অ্যাওয়ার্ড গ্রহণের ব্যাপারে যে যারা অ্যাওয়ার্ডি, তাদের নামের তালিকায় ডক্টর ইউনূসের নাম আমরা দেখতে পাইনি। সরকারের তরফে বলা হচ্ছে যে ১২ জুন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস রাজা চার্লসের কাছ থেকে, এবং একই দিনে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টাকে একটি সংবর্ধনা দেবার কথা ছিল, কিন্তু সেই সংবর্ধনাটিও বাতিল করা হয়েছে। একটি হলে করবার কথা ছিল, সেই হল বাতিল করা হয়েছে, এবং বিভিন্ন হলে বিভিন্ন স্পটে এই সংবর্ধনাটি করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটি নিরাপত্তা অজুহাতে, নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে যে লন্ডনে পৌঁছানোর পর ডক্টর ইউনূস বাংলাদেশ বিষয়ক
অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করবেন। এছাড়া ইউকে স্পেশাল এনভয় টু উইমেন অ্যান্ড গার্লস, ট্রেড এনভয় টু বাংলাদেশ, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা এবং কমনওয়েলথ মহাসচিব তার সাথে সাক্ষাৎ করবেন। সরকারি বার্তা সংস্থা বাসসও জানিয়েছে যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে বার্কিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে তার যোগ দেওয়ার কথা রয়েছে 12 জুন, আমি খানিক আগে যেটি বললাম। এছাড়া তিনি কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশ ভোজেও অংশ নেবেন। এর বাইরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেবেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক তার সঙ্গে দেখা করবেন বলেও কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে। সবকিছু মিলিয়ে এই সফরটি আসলে যথেষ্ট গোপনীয় সফর। কেন গোপনীয় সফর ডক্টর ইউনূস সরকার বলতে পারবেন, ডক্টর ইউনূস বলতে পারবেন। এই সফরটি খানিকটা চাঞ্চল্যকর হয়ে উঠছে বলেই মনে হচ্ছে এবং এই সফরের দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। আগামী 4 দিন সফরে কি কি ঘটছে সেই ঘটনাগুলো দেখবার জন্য নজর রাখবো এবং আপনাদের সামনে প্রয়োজন হলে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। বিস্ময়কর বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2025-এর জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই। তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না। তাহলে তিনি কেন যাচ্ছেন? কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে? নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের, আমরা সেটি মনে করি অবশ্যই অত্যন্ত গৌরবের হতে পারে, কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই কেন? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা যে কেউ ক্রস চেক করতে পারেন। কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় নেই। তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি। 1990 সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে। যেমন 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার গ্রহণ করেছিলেন। এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি। যেমন গত জুনের 4 তারিখে 4 জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি। তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 12 জুন লন্ডনের সেন্ট
জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন যে এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে। বেশ ভালো কথা, আমরাও তেমনটা মনে করি। কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের, সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি। এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে শুধু তাদের নামগুলো বলছি। এমার্জিং ট্যালেন্ট, উদীয়মান প্রতিভার অধিকারী যারা, তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট, নেইল কানিংহাম, রুয়াদ থমসন। ইয়ং এন্টারপ্রেনার, তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন বার্নাবি হর্ন, জ্যাকব মার্স, এমা রোজ অ্যালাইন, বেথ সামারভিলে। কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিকভাবে। দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি, দ্য আকোজি রেসিডেন্সি, দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস। জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লাক্সটন, টনি সিং, প্যাট্রিক হোল্ডেন। কমিউনিটি পার্টনারশিপ অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান, মানে 3-4টি প্রতিষ্ঠান পাচ্ছে এইবার পুরস্কারটি। তাদের মধ্যে রয়েছে ভাইব্রেন্ট কমিউনিকেশন সার্ভিস, ভিসিএস, দ্য স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন, অশেন লিক প্রাইমারি স্কুল। কর্পোরেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগনিয়া, পুক্কাটি, স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি। টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন ক্লডিয়া প্যানারন্ডা, ফন্টেস, সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট। ইনোভেশন, সর্বশেষ যে ক্যাটাগরি, ইনোভেশন ইন প্র্যাকটিস এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম, যিনি সামাজিক ন্যায় বিচার, জলবায়ু পরিবর্তনের বিশেষভাবে কাজ করছেন। আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই ক্যাটাগরিতেই, টিমোরাস ব্যাস্টিস, আম্মার জিমান। তো আমি মোটামুটি সবার নাম বলেছি বা পড়েছি, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায়? বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত 4 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। যেমন আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ি ছোট করে, যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বা অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে। আমি ইত্তেফাক থেকে পড়লাম, অন্যান্য যে গণমাধ্যম রয়েছে, আমাদের পত্রিকা রয়েছে, সব জায়গায় একই ধরনের নিউজ। অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো। আমার একটু খটকা লাগলো, আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম। 4 তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস টুডে ahead of his UK visit. They discussed the breadth of the partnership, including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কুক যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই।
তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন, কি হতে পারে? এটি আসলেই বিস্ময়কর, আমার কাছে আসলেই বিস্ময়কর। বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তার কোনো একটি সদস্য, তার কোনো একটি উপদেষ্টা পদে রয়েছেন, তার কোনো একটি মানে এই কমিটিগুলোর যে কোনো একটি জায়গায় রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কারটি গ্রহণ করছেন, বিষয়টি কি এরকম হতে পারে? অস্বাভাবিক কিছু নয়। যদি তাই হয়ে থাকে তাহলে পুরস্কার তো তিনি পাচ্ছেন না। তিনি যদি নাই পেয়ে থাকেন তাহলে মানে পুরস্কার তো ওই সংগঠন বা ওই প্রতিষ্ঠানটি পাচ্ছে, সেটি তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মানে গৌরব জানানোর কিছু নেই, বা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে পাচ্ছেন না, বা দেশের জন্য তিনি এই পুরস্কারটি বয়ে নিয়ে আসছেন না। কেন এই ধরনের প্রচারণা? এবং তবে এটি তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সফরকে এই 10 মাসের 10টি সফর তার হয়ে গেছে। বিভিন্ন সফরের মধ্যে যেগুলো রাষ্ট্রীয় সফর নয় সেগুলো রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রেস উইং থেকে। বিভিন্ন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যা নয় তাই প্রচার করা হয়েছে তার প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রেস উইং এর পক্ষ থেকে। কেন এগুলো প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এগুলো করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা হয়েছে। এবং এইবারে যদি এটি হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো নিশ্চিত নই যে বিষয়টি আসলে কি, কিন্তু তালিকায় তো নাম নেই। তিনি যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে থাকেন না কেন, যদি সত্যি সত্যি পেয়ে থাকেন তার নাম কিন্তু থাকবে, কেন তার নাম নেই? আমি চাই আমার বিশ্লেষণটি ভুল হোক, আমি চাই আমার ধারণাটি ভুল হোক, আমি ছোট হতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ছোট না হন। আর যদি তাই হয়ে থাকে তবে নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট অবমাননাকর। যা নয় তাই প্রচার করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফর উপলক্ষে আগামী 12ই জুন সেখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে যে মত বিনিময় এবং নাগরিক সম্বর্ধনা আয়োজন করা হয়েছিল, একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে অনুষ্ঠানটি হবে তার দায়িত্ব নিজেই নাকি দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশি শাহগীর বক্ত ফারুক যখন সবকিছু অ্যারেঞ্জ করলেন, যে ভেন্যু তিনি নির্বাচন করলেন, সেই কমিউনিটি হল বা মিলনায়তনের পক্ষ থেকে নাকি বুকিংটি ক্যান্সেল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আবার এই যে শাহগীর বক্ত ফারুক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ লোক, খুব ঘনিষ্ঠ ব্যক্তি না হলে তো তার উপরে দায়িত্ব দিতেন না, নিজেই নাকি তাকে দায়িত্ব দিয়েছেন যে এটা তুমি করো। এই শাহগীর বক্ত ফারুক আবার আওয়ামী পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার বাড়ি সুনামগঞ্জে, আরো অনেক পরিচয় রয়েছে, সেগুলো আমি নাই বললাম, কিন্তু ক্যান্সেল করা হয়েছে। মানে তার এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্রিটেন সফরটি বেশ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে এরই মধ্যে, যা যা খবর আমরা পাচ্ছি। আমি আবারও বলি, আমি কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে যেই তালিকা পেয়েছি, আপনারা নিজেরাই ক্রস চেক করে দেখতে পারেন, তার কোথাও কোনো নাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। যদি বিশেষ ক্যাটাগরিতেও তিনি এই পুরস্কারটি পেয়ে থাকেন তাতেও তো তার নামটা অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু নেই। আর যদি সত্যি সত্যি তিনি এই পুরস্কার না পান তাহলে এই ঢাকঢোল পেরানোর কি অর্থ থাকতে পারে আমরা অনুমান করতে পারি, কিন্তু আমাদের জন্য তা নিঃসন্দেহে অপমানজনক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।